আমার বিয়ে হয়েছে ৫ বছর হয়েছে কিন্তু আমার কোনো সন্তান হয়নি। আমার শাশুড়ি সবসময় আমায় অপবাদ দিয়ে কথা বলত। কিন্তু আমায় কোনো ডাক্তারও দেখাতো না। বলতো আমার সমস্যা। তাই একটা পর্যায়ে আমার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হলো। শাশুড়ি বলল, আমি আমার ছেলেকে আরও একটি বিয়ে করাবো। আমি এই কথা শুনে কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আর তাই বাধ্য হয়ে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, তোমার বাচ্চা হবে কিন্তু আমার কিছু পরামর্শ মানতে হবে। আমি বললাম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। ডাক্তার বলল, আমি তোমায় এমন চিকিৎসা দিব যা কাউকে বলা যাবে না। আমিও রাজি হলাম। কিন্তু ডাক্তার সাহেব চিকিৎসার নামে একদিন রাতে আমার সাথে যা করেছিল তা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাহলে আসল ঘটনাটি খুলি বলি। আমার নাম ডাক্তার অজয় কুমার। আমি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। অর্থাৎ যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না বা গর্ভজনিত সমস্যা, এই চিকিৎসাগুলো আমি দিয়ে থাকি। তাই হাসপাতালে সব সময় সিরিয়ালে আমার গর্ভবতী মহিলা বা যাদের বাচ্চা ধারণ ক্ষমতা নেই, এ ধরনের মহিলাদের সিরিয়াল সবসময় লেগেই থাকে। আর তোমাদেরকে বলে রাখা ভালো, আমি দেখতে বেশ হ্যান্ডসাম। আমার উচ্চতা সরাসরি ৬ ফিট এবং দেখতে অনেকটা ফর্সা। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে একদিন হঠাৎ করে একটি মেয়ে চিকিৎসা নিতে আসলো। তার সমস্যা হচ্ছে প্রায় ৫ বছর যাবত বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না। আর যেহেতু আমি একজন গাইনি বিশেষজ্ঞ এবং আমার এলাকার মধ্যে অনেক নামকরা, তাই মেয়েটি আমার কাছে আসলো এবং সমস্ত কিছু খুলে বলল। তখন আমি তাকে বিভিন্ন রকমের টেস্ট দিলাম এবং পরীক্ষা করে দেখলাম যে তার বাচ্চা ধরার ক্ষমতা সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও তার বাচ্চা হচ্ছে না। তাহলে কি কারণ হতে পারে আমি চিন্তা করতে লাগলাম। অবশেষে আমি বুঝতে পারলাম এটা তার স্বামীর সমস্যাজনিত কারণ ছাড়া আর কিছু না। তাই আমি তাকে আমার পার্সোনাল চেম্বারে ডেকে পাঠালাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তোমার পারিবারিক পরিস্থিতি এখন কেমন? মানে যেহেতু তোমার বাচ্চা হচ্ছে না, এজন্য তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সাথে কেমন ব্যবহার করছে? তখন সেই মেয়েটি অনেক কান্নাকাটি করল আমার কাছে এবং সমস্ত কিছু খুলে বলল যে শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাড়ির সমস্ত লোক, এমনকি এখন নিজের স্বামী ও তার সাথে ভালো ব্যবহার করে না এবং ভালো চোখে দেখতে পায় না, কারণ তার বাচ্চা হচ্ছে না। অর্থাৎ তার সমস্ত দুর্বল পয়েন্টগুলো আমি শুনে নিলাম। আর তারপরে তাকে আমি একটা অফার করলাম যে আমি তোমাকে যে কোনো চিকিৎসার মাধ্যমে বাচ্চা দিতে পারি, তবে একটি শর্ত আছে। সেটা হচ্ছে আমি তোমাকে যে সমস্ত চিকিৎসার কথা বলব সবগুলো মেনে নিতে হবে। কোনোরকম অজুহাত বা আপত্তি করা যাবে না। তাহলেই তোমার বাচ্চা হবে। এ কথা শোনার পর মেয়েটি অনেক খুশি হল এবং বলল, স্যার আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। তবুও আমার একটি বাচ্চা দরকার, কারণ বাচ্চা ছাড়া আমি আমার শ্বশুর বাড়িতে একদম অসহায় এবং আমরা অনেক গরিব ফ্যামিলির লোক। যদি তারা আমাকে ছেড়ে দেয় তাহলে আমার বাবা অনেক বিপদে পড়ে যাবে। তাই আপনি যেভাবেই হোক আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন। যখন মেয়েটি এই কথাগুলো বলল, আমি ভাবলাম এখন আমি তাকে যা বলি তাই মানবে। আমি বললাম, দেখো তুমি কিছু মনে করো না। আসলে তোমার মধ্যে কোনো সমস্যা আমি দেখতে পাইনি। মেইন সমস্যা তোমার স্বামীর মধ্যে হতে পারে। কিন্তু তুমি যদি এই কথা তোমার স্বামীকে গিয়ে বল, তোমার স্বামী কখনো বিশ্বাস করবে না এবং তোমাকে উল্টো বকাবকি করবে এবং তালাক দিয়ে দিবে, কারণ তোমার সব কিছু ঠিকঠাক আছে। এ কথা শোনার পর মেয়েটি প্রথমে একটু ধুম ধরে চিন্তা করল। তারপর বলল, আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যে চিকিৎসা দিবেন সেই চিকিৎসা আমি মেনে নিব, কিন্তু আমার বাচ্চা অবশ্যই চাই। আমি বললাম, আমি তোমাকে যে চিকিৎসাটা করব সেটা কাউকে বলা যাবে না। মেয়েটি বলল, ঠিক আছে স্যার, আমি কাউকে বলবো না। আমি বললাম, আমি তোমাকে চিকিৎসা দেওয়ার পর যদি তোমার বাচ্চা না হয়, যদি বাচ্চা না হয় তাহলে আমি বুঝব। ডাক্তারের কথা শুনে আমি অনেক আস্থা পেলাম। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তাও সন্তান হলো না। আর আপনার চিকিৎসার মাধ্যমে আমি মা হতে পারবো, এটা ভেবে আমার অনেক খুশি মনে হলো। তারপর আমার সঙ্গে বোঝাপড়া করবে। তাহলে তুমি যদি রাজি থাকো, দেরি না করে আমি তোমার চিকিৎসা শুরু করে দিতে পারি। তখন মেয়েটি বলল যে স্যার আপনি এখনই করতে পারেন চিকিৎসা। আমি বললাম, আমি তোমাকে যে চিকিৎসা করব সেটা এখানে সম্ভব না। তাহলে কোথায় সম্ভব? আপনার যেখানে সম্ভব সেইখানেই আমার চিকিৎসা করুন স্যার।
স্যার, চিকিৎসার খরচ সম্পর্কে আপনার চিন্তা করতে হবে। আমার বাবার বাড়ি থেকে দেওয়া গয়নাগুলো আমি বিক্রি করে দেব। ডাক্তার বলল, আরে আমি তোমার চিকিৎসা করব, এটাতে তোমার খরচ তেমন হবে না। খরচ হবে না বললেই চলে। আমি বললাম, ডাক্তার সাহেব আপনি অনেক দয়ালু মানুষ। আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। ডাক্তার সাহেব বলল, ঠিক আছে, আমি তোমাকে যেদিন আসতে বলবো সেই দিন তুমি আসবে। আর হ্যাঁ, আমার এই চেম্বারে চিকিৎসা করা যাবে না। তুমি আমার বাসার চেম্বারে আসতে হবে। আমি ডাক্তারের কথা শুনে বললাম, ঠিক আছে স্যার, আপনি যেখানে বলবেন আমি সেই জায়গায় গিয়ে আমি চিকিৎসা নিব। ডাক্তার আরও একটি কথা আমায় জানিয়ে দিলেন, তিনি বললেন যে যেদিন আমি চিকিৎসা নিব সেদিন যেন আমি একা আসি। আমার সঙ্গে অন্য কেউ আসতে পারবে না। আমি এই কথাটা শুনে কিছুটা আশ্চর্য হলাম। আমি তখন একটু চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবলাম, চিন্তা করলে হবে না। আমার চিকিৎসার মাধ্যমে বাচ্চা চাই। আমি বললাম, স্যার আমি কোনোদিন আসব। ডাক্তার বলল, তোমার ফোন নাম্বারটি দিয়ে যাও। আমি তোমাকে যেদিন কল করব ঠিক সেই দিন তুমি বাসার চেম্বারে চলে আসবে। ডাক্তার বলল, আমার একটি কার্ড নিয়ে যাও, এই কার্ডে আমার বাসার ঠিকানা দেওয়া আছে। আমি যেদিন তোমায় ফোন করব ঠিক সেই দিন চলে আসবে। আমি বললাম, ঠিক আছে স্যার। আমি বাড়িতে ফিরে আসলাম। এসে দেখি আমার স্বামী ঘরে মন খারাপ করে শুয়ে আছে। আমার স্বামী আমায় জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে তুমি? আমি বললাম, আমি একটু বাপের বাড়ি গেছিলাম। আব্বার শরীরটা তেমন ভালো ছিল না তাই। আমার স্বামী বলল, আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। আমি তাকে বললাম, দেখো আমি তোমার নাম্বারে ফোন দিয়েছিলাম। তখন তোমার ফোন বন্ধ ছিল, আর তাছাড়া তুমি বাড়িতে ছিলে না। আর তাই বাবার অসুস্থতার কথা চিন্তা করে চলে গেছিলাম। আমার স্বামী বলল, আমি মানছি আমি বাড়িতে ছিলাম না। আমার মা তো ছিল। মায়ের কাছে বলে যেতে পারতে। আমি তখন বললাম, মা তো শুধু আমায় বকাশকা করে আমাকে দেখতে পারে না। সবসময় কুটা দিয়ে কথা বলে আমি নাকি এ বাড়িতে পোড়া কপাল নিয়ে এসেছি। আমার সন্তান হয় না। এটা কি আমার দোষ? আল্লাহ যদি না দেন তাহলে আমাদের কোনো হাত আছে? আপনার মায়ের কথা আমার আর সহ্য হয় না। আমি কত অপমান সহ্য করে তোমার বাড়িতে আছি। আমি এতে কিছু মনে করি না। আমি আম্মার কথায় কিছু মনে করি না। আমি ভাবি যে এরকম সবার বেলায় হতে পারে। আমার স্বামী বলল, তাই বলে কি আমার মায়ের কাছে বলে যাবে না? আমি বললাম, ঠিক আছে, এইবার আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে কোথাও গেলে আমি আপনাকে না পেলে মাকে বলে যাব। আমি জানি এখন আমার স্বামীর কাছে ভুল স্বীকার না করলে সে সারাক্ষণ বকবক করবে। এর চাইতে ভুল স্বীকার করলেই তার কাছে আমি ভালো। আর তার কাছে ভালো থাকার জন্য আমি মাথাটা নিচু করে দিলাম। আমার স্বামী তখন আমায় আদেশ করে বলল, আর কোনোদিন তার অনুমতি ছাড়া যেন বাড়ির বাহিরে না যাই। আমি বললাম, ঠিক আছে, আমি আপনার অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাব না। এরপর দিন ডাক্তার সাহেব রাত ৮টার দিকে আমায় ফোন দিল। আর বলল, তুমি আজ আমার বাসার চেম্বারে আসো। আজ তুমি আমার সাথে দেখা করো। আজ তোমাকে সঠিক চিকিৎসা দিব। আমি বললাম, ডাক্তার সাহেব এখন তো রাত হয়ে গেছে, দিনে আসলে হয় না। ডাক্তার সাহেব তখন আমায় ধমক দিয়ে বলল, তুমি কি আমারে অন্যদের মতো মনে করো? আমি একজন ডাক্তার, আমি সারাদিন বিজি থাকি। আমার প্রতিদিন হাজার হাজার রোগী দেখতে হয়। কিন্তু তোমার রোগটা একটু ভিন্ন, তাই তোমাকে আমার বাসার চেম্বারে আসতে বললাম। তুমি মনে করছো আমি দিনে ফ্রি থাকি? আমার রাতে ছাড়া আর সময় নাই। যদি চিকিৎসা নিতে চাও তাহলে আজ চলে এসো। আমার মতো এরকম ডাক্তার আর পাবে না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব আমি আসছি। এখন আমি চিন্তা করতে লাগলাম বাড়ি থেকে কিভাবে বের হব। কারণ আমি যদি রাতে ঘর থেকে বের হই তাহলে আমার স্বামী আমাকে সন্দেহ করবে। আর তাই আমি এখন কি বলে ঘর থেকে বের হই? মাত্র ২ দিন আগে আমি আমার স্বামীর সাথে মিথ্যা কথা বলে ঘর থেকে বের হলাম। আজ যদি জানতে পারে আমি আবার না বলে ঘর থেকে বাহিরে গেছি তাহলে আমার সমস্যা হবে। আমি এক মহাচিন্তায় পড়ে গেলাম। অন্যদিকে ডাক্তার আমার জন্য অপেক্ষায় আছে। আমি এখন কি করব? আমি সিদ্ধান্ত নিলাম আমার আজ যে করে হোক আমার ডাক্তারের কাছে যেতে হবে আর চিকিৎসাটা নিতে হবে। আমি আমার শাশুড়ি মাকে মিথ্যা বললাম, মা আমি কিছুক্ষণের জন্য আমার বাপের বাড়ি যাব। আমার বাবা খুব অসুস্থ, আমার এখনই চলে যেতে হবে। আমার স্বামী ঘরে ছিল না। আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম, আমার এখন বাপের বাড়ি যেতে হবে, কারণ আমার বাবা খুব অসুস্থ। আমার স্বামী বলল, ঠিক আছে চলে যাও।
আমি তাড়াতাড়ি বোকরা পরে আমি রেডি হয়ে বাড়ি থেকে রওনা দিলাম। আমার শাশুড়ি মা আমার কথার কোনো উত্তর দিল না। আমি কোনো কিছু চিন্তা না করে ডাক্তারের বাড়ি উদ্দেশ্য করে রওনা দিলাম। এই মুহূর্তে ডাক্তার সাহেবের ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করতেই ডাক্তার বলল, তুমি আসবে আজ? যদি না আসো আমি আর কোনোদিন আমি তোমার চিকিৎসা দিতে পারবো না। আমিও দিব না। আমি ডাক্তার সাহেবকে বললাম, আমি রাস্তায় আছি, আমি আসতেছি। আপনি কিছুক্ষণ ওয়েট করেন। আমি আসতেছি। ডাক্তার বলল, ঠিক আছে। ডাক্তার সাহেব তখন চিন্তায় পড়ে গেলেন। ডাক্তার সাহেব বললেন, আজ আমি আমার স্ত্রীকে বলবো আমার একজন জটিল রোগী আমার সাথে দেখা করতে আসছে, আর তাই আমার চিকিৎসা দিতে হবে। আমার স্ত্রী জিজ্ঞেস করল, মেয়ে না ছেলে? আমি বললাম, মেয়ে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজ ডাক্তারের আসল রহস্য জানতে পারব। আমার স্ত্রী বলল, তাহলে তুমি তাকে চিকিৎসা কি বাসায় করবে? আমি বললাম, ওনার একটু জটিল সমস্যা, তাই আজ চেম্বারে আসতে পারিনি তো, আর তাই এখন বাসায় আসছে। ঠিক আছে, তোমার রোগীর চিকিৎসা করো। এর আগে আরো 5 জন মেয়ে তোমার বাসায় আসছে চিকিৎসার জন্য। আমি বুঝলাম না রাতে আসে কেন। আমি আজ দেখব আমার স্বামী কি চিকিৎসা দেয়। আমি আমার স্বামীর উদ্দেশ্য জানার জন্য আমি আগে থেকেই ওনার পার্সোনাল রুমে লুকিয়ে পড়ি। মেয়েটি তখন রুমে এসে হাজির। ডাক্তার সাহেব বলল, তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ডাক্তার বলল, আজ তোমার সারা রাত এখানে থাকতে হবে, কারণ এই চিকিৎসা করতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আমি ডাক্তার সাহেবকে বললাম, কোনো সমস্যা নাই, আমি বাড়ি থেকে বলে এসেছি। ডাক্তার বলল, তাহলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আজ যে চিকিৎসাটা আমি তোমায় দিব তুমি কিন্তু কাউকে বলতে পারবা না। ঠিক আছে ডক্টর সাহেব, আমি কাউকে বলবো না। আপনি আমার চিকিৎসা শুরু করতে পারেন। ডাক্তার বলল, ঠিক আছে, তুমি বেডে শুয়ে পড়ো, কোনো নড়াচড়া করবে না। আমি বললাম, ঠিক আছে ডাক্তার, আমি বেডে শুয়ে পড়ছি। তখন আমি লক্ষ্য করলাম ডাক্তার সাহেব লাইট বন্ধ করে দিল। আমি বললাম, ডাক্তার সাহেব লাইট বন্ধ করলেন কেন? ডাক্তার সাহেব বলল, আমি তোমায় এখন যে চিকিৎসা দিব সেটা অন্ধকারে দিতে হয়। আমি বললাম, না ডাক্তার সাহেব, আমার খুব ভয় করছে, আমার সাথে কেউ আসেনি। আমি একা আপনার রুমে, আমার খুব ভয় করছে। ডাক্তার বলল, ভয়ের কিছু নাই, চিকিৎসা নিতে হলে ভয় করলে চলবে। ডাক্তার সাহেব যখন আমার বেডে আসলো, ঠিক তখনই লাইটটা জ্বলে উঠল। ডাক্তার সাহেব চমকে উঠল, লাইট কিভাবে জ্বলে উঠল? বাড়িতে কি ভূত এসেছে নাকি? আমার প্ল্যানটাই নষ্ট করে দিল। তখন আমার স্ত্রী বলল, হ্যাঁ, বাড়িতে ভূত এসেছে। এই যে দেখতে পাচ্ছ, আমিই তো ভূত। আমি বললাম, আশ্চর্য, তুমি না আমার রুমে ঘুমিয়েছিলে, তুমি এখানে কি করে আসলে? আমি বললাম, তোমার আসল চিকিৎসাটা দেখার জন্য আমি আগে থেকেই ঘরে লুকিয়েছিলাম। এই বুঝি তোমার চিকিৎসা? আমার স্ত্রীকে বললাম, তুমি যা ভাবছ আমি ঠিক তেমনটা নই। মেয়েদেরকে মিথ্যা কথা বলে তুমি এইভাবে চিকিৎসার নামে এসব করো। আমি ডাক্তার সাহেবের স্ত্রীর কথা শুনে চমকে উঠি, হায় আল্লাহ, আমি আজ বেঁচে গেলাম। আমি ডাক্তার সাহেবের উদ্দেশ্য বুঝতে পারিনি। তার বাহিরের চেহারাটা অনেক সুন্দর, কিন্তু ভিতরের দৃশ্যটা যে এত নোংরা আমি জানতাম না। আজ হয়তো আমি ডাক্তার সাহেবের স্ত্রীর জন্য বেঁচে গেলাম। ডাক্তার সাহেবের স্ত্রী আমাকে বলল, এই মেয়ে তোমার বাড়ি কই? আর তোমার মা বাবা স্বামী কেহ নাই? তোমার মাথায় কি সমস্যা আছে নাকি এই এত রাতে কেউ একা একা চিকিৎসা নিতে বের হয়? আমি তখন কেঁদে বললাম, দেখুন, আমার স্বামী আমারে কোনোদিন ডাক্তার দেখায় না। সে নিজেও ডাক্তার দেখায় না। ডাক্তার সাহেবের স্ত্রী বলল, আচ্ছা, আমার স্বামী তোমার রিপোর্ট দেখেছে? আমি বললাম, হে, আমার কোনো সমস্যা নেই, রিপোর্ট ভালো। তোমার সমস্যা নাই, তাহলে তুমি চিকিৎসা নিতে আসলে কেন? চিকিৎসা নিবে তোমার স্বামী। আমি তোমার স্বামীর জন্য কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ম করে খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি একটা বাসায় কাজের মহিলা হিসেবে কাজ করতাম। আমার বয়স 20 বছর। আমি দেখতে সুন্দরী ছিলাম। আমি যে বাড়িতে কাজ করতাম সে বাড়িতে একটা ছেলে ছিল। তার নাম স্বপন। সে ইন্টারে পড়ত। একদিন সেই ছেলেটি আমায় কিছু টাকার লোভ দেখিয়ে ঘরে বন্দি করে ফেলে। তারপর আমার সাথে যা ঘটেছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আমাদের বাসার কাজের মহিলা হুট করে একদিন বলল কাজ ছেড়ে দিবে। প্রায় 3.5 বছরের কিছু বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করছে।
তার কাজ ছিল খুবই ভালো, তাকিয়ে থাকার মতো। আমরা তাকে আন্টি ডাকতাম। কাজ ছেড়ে দেওয়ার কারণ হলো সে পরিবার সহ ঢাকা শহর ছেড়ে নিজের দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে যাবে। হুট করে নতুন কাজের মহিলা কোথায় পাবে এ নিয়ে আম্মু খুব টেনশনে পড়ে গেল। কারণ এখন ৮০% মহিলারাই গার্মেন্টসে চাকরি করছে। বাসা বাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয় বেশি হয়। আম্মু টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিত একজনকে জোগাড় করে দিবে। আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না। সবার কাজ তো আর পরিপাটি নয়। তাই আন্টিকে বলল তিনি কাজ ছাড়ার আগেই যেন একদিন সেই মেয়েকে নিয়ে আসেন। একদিন কাজ করিয়ে দেখতে হবে। ভালো না হলে আম্মু নিজেই লোক লাগিয়ে কাউকে খুঁজে নিবে। কথামতো একদিন মাত্র ২০-২৫ বছরের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলো সে। মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম। দেখতে যেমন সুন্দর, পরনের পোশাকও তেমনি পরিচ্ছন্ন। এই মেয়ে বাসার কাজ করবে ভাবতেই আমরা আশ্চর্য বোধ করছিলাম। কাজের আন্টির পরিবর্তে সেদিন কাজ করল মেয়েটা। আন্টি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল। কাজ শেষে তাদেরকে চা বিস্কুট দেওয়া হলো। খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আন্টি। সে বলল তারা যেখানে থাকে সেখানেই মেয়েটা তার একমাত্র ছেলের সন্তানকে নিয়ে ভাড়া এসেছে। নতুন এসেছে এই এলাকায়। এসেই সবার কাছে অনুরোধ করছে কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হবে। মেয়েটির স্বামী আছে, কিন্তু তার স্বামী তার সাথে প্রতিদিন ঝগড়া করে। তাই সে চলে এসেছে। তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে আর দুটো বাসা বাড়ির কাজ করছে বর্তমান। আগে কখনো করেনি। ১ তারিখের আগে থেকেই মেয়েটি নিয়মিত কাজে আসতে লাগলো। একদিন দেখলাম কাপড় ধুচ্ছে আর ফুপিয়ে কাঁদছে সে। আমরা নানান রকম প্রশ্ন করার পরও সে কিছুই বলেনি। এরপর থেকে প্রায় দেখতাম সে কাঁদছে। আমরা অনেকবার জিজ্ঞেস করার পর কিছু জানতে না পেরে একসময় জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম। একদিন সে তার ছেলেকে নিয়ে এলো। প্রথমবার ছেলেকে এনে সে অনেক সংকোচ বোধ করতে লাগলো। আমরা তাকে সহজ হতে ভরসা দিলাম। যেহেতু বাচ্চাটা ছোট সেহেতু মাঝে মধ্যে আনতেই পারি। শুনলাম প্রতিদিন ছেলেটাকে ঘরে একা তালা মেরে চলে আসে। আশেপাশে মেয়েটার কোনো আত্মীয় বা পরিচিত নেই। দেশের বাড়ি বরিশাল। এরপর থেকে ছেলেটাকে প্রায়ই নিয়ে আসতো। আমরা তাকে সবসময় এটা সেটা খেতে দিতাম। বাচ্চাটা ভয় নিতে না চাইলে তার মায়ের কথাই নিত। খুবই শান্ত বাচ্চা ছিল। একদিন মেয়েটা বাচ্চাকে কোলে নিচে এসে আমাদের রান্নাঘরে বসল। আম্মু রান্না করছিল। আমি আম্মুকে সাহায্য করছিলাম। সে বসার পর কান্নার বেগ বেড়ে উচ্চস্বরে পৌঁছে গেল। আমরা জিজ্ঞেস করার পর সে সবকিছু আমাদেরকে বিস্তারিত বলল। করুণভাবে আমাদের কাছে সাহায্য চাইল। মেয়েটা যা যা বলল তার মতো করেই সবকিছু বর্ণনা করলাম। আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমার বড় ২ ভাইয়ের একজন সরকারি চাকরি করে, আরেকজন মুদি দোকানি। সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাপটি ছিল অন্যরকম। ধরাকে সরা জ্ঞান মনে করতাম। আমার অনেক অন্যায় আবদারও সবাই পূরণ করত। আমি ছিলাম সবার দুর্বলতা। সবার এত প্রশ্রয়ের কারণে আমি বিগড়ে যাচ্ছিলাম, সেটা কেউ বুঝল না। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই স্কুলের ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম, যার কারণে প্রতি পরীক্ষায় ফেল আসত। শিক্ষকরা বাবা মাকে ডেকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনো আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনই করলেন না। এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম। স্কুল, কোচিং আর বান্ধবীদের বাড়ি যাওয়ার নাম করে ছেলেটার সাথে ঘুরে বেড়াতাম। সে আমার জন্য অজস্র টাকা পয়সা খরচ করত এবং সবসময় এটা সেটা উপহার দিত। একথা সে বুঝতে পেরে আর দেরি না করিনি। এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর তার চরিত্র সম্পর্কে জানতে পারি। তার আচার আচরণ ভালো ছিল না। তার সাথে আমার ৬ মাস সংসার ঠিকই ছিল। এক পর্যায়ে তার কাছে থেকে আমি অবহেলা পেতে থাকি। আমাকে সে কোনো মূল্য দেয় না। আগের মতো সম্মান করে না। তার মিষ্টি কথা, টাকা খরচ, করুণ আবদার শুনে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। আমি ভেবেছিলাম তার সাথেই সারা জীবনটা কাটিয়ে দিব। কিন্তু তার আর আমার কপালে ছিল না। আমার তার সাথে আমার ঝগড়া লেগেই থাকত। সে আমার কোনো কথাই শুনত না। শেষে বুঝতে পারলাম তার সাথে সারা জীবনটা কাটানো আমার পক্ষে আর সম্ভব না। আমার এক ছেলে সন্তান ছিল। আমি তাকে নিয়ে এ বাড়ি থেকে চলে আসলাম সারা জীবনের জন্য।
আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। বাবার পারিবারিক অবস্থাও তেমন ভালো না। বাবা বর্তমানে অসুস্থ। আমি ছাড়া বাবাকে দেখাশোনা করার মতো আর কেউ নাই। যারা ছিল তারা অনেক দূরে চাকরি করে। ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল। এখন বাবাকে দেখাশোনা, আমার খরচ করার মতো কোনো পয়সা নেই। আর তাই বাধ্য হয়ে আমি আপনাদের বাসায় কাজ করতে এসেছি। আমি কাজের মহিলার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল। এই মেয়েটিকে এভাবে সে ফাঁকি দিতে পারল। এত সুন্দর একজন মহিলা। তার কথায় বুঝলাম আসলে সে একজন শান্ত নীরব প্রকৃতির লোক, আর এই মহিলাটাকে সে এভাবে ঠকাতে পারল। যাই হোক, কাজের মহিলাটি আমাদের বাসায় সকাল 6টায় আসে আর রাত 8টায় চলে যায়। আমি স্বপন, আমার বয়স 22, আমি এবার ইন্টারে পড়ি। কাজের মহিলাটি আমাকে সময় মতো চা বানিয়ে দেয়। কাপড় চোপড় ধোয়, খাওয়া দাওয়া সব কাজ করে এই মহিলাটি। মহিলাটির এই কষ্ট দেখে আমার খুব মায়া হতো। তার ছোট ছেলেটিকে নিয়ে আমাদের বাসার সকল কাজ করত। একদিন কাজের মেয়েটি আমায় বলল, স্যার, এ মাস শেষ হতে আরো 5 দিন বাকি, কিন্তু আজ আমার কিছু টাকার দরকার ছিল। কারণ বাবা খুবই অসুস্থ, বাবার জন্য আজ ওষুধ কেনার মতো কোনো পয়সা নেই। তাই যদি আজ আপনি 200 টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। কাজের মহিলাকে নিয়ে আমি একটা রিকশায় করে বাজারে গেলাম। ঔষধ ফার্মেসি থেকে তার বাবার জন্য ঔষধ কিনে দিলাম। আর তাদের জন্য 2 কেজি গরুর মাংস কিনে দিলাম। আর 1000 টাকা তার হাতে ধরিয়ে দিলাম, নাও, এটা খরচ করো। কাজের মহিলা তখন আমায় বলল, এত বাজার দিলেন, আমার এত কিছু লাগবে না, শুধু ঔষধ দিলেই হবে বাবার জন্য। মহিলাটি ভেবেছিল তার বেতন থেকে হয়তো আমি টাকাগুলো কেটে দিব। মহিলা কোনোভাবেই গরুর মাংস নিতে চাইল না। আমি বললাম, আরে রাখুন সবগুলো, আমি এটা আপনাকে এ মাসে বোনাস দিলাম। আপনার বেতন ঠিকই আপনি পাবেন। কাজের মহিলাটি অবাক হয়ে বলল, দেখুন, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? সে বলল, আরে আজ যদি আমার একটা বোন থাকতো তাহলে আমি কি তাকে দেখতাম না? কিন্তু আমার কেমন জানি একটা সন্দেহ হলো, ছেলেটি আমাকে এভাবে আর্থিকভাবে সাহায্য করার কারণ কি? আমার কেমন জানি বিষয়টা অদ্ভুত লাগলো। যাই হোক, আমি বাজার নিয়ে বাড়িতে ফিরলাম। তারপর রান্না করে বাবাকে খাওয়ালাম। পরের দিন আবার যখন তার বাসায় কাজ করতে গেলাম, তখন বাসার ছেলেটি, মানে আমি যাকে স্যার বলে ডাকি, তার নাম স্বপন। সে আমাকে তার রুমে ডাকলো এবং বলল, আপনি আমার জন্য ভালো করে একটি চা বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি নিয়ে আসছি। স্বপন তখন আমায় বলল, আপনি আমাকে স্যার বলবেন না, আপনি আমায় নাম ধরে ডাকবেন। আমি তার কথা শুনে কিছুটা অবাক হয়েছিলাম। তারপর চা নিয়ে আসলাম। চাটা খেয়ে সে আমার খুব প্রশংসা করল, আপনার হাতের চা অনেক ভালো হয়। আমি তার এই কথাটি শুনেও কিছুটা আশ্চর্য হলাম, কারণ ইদানিং লক্ষ্য করছি সে আমার প্রশংসা করছে। আমার কি লাগবে না লাগবে সবকিছু উনি দেখাশোনা করছে। একদিন স্বপনের মা বাবা ঢাকা বেড়াতে যাবে, কিন্তু স্বপন যাবে না। কারণ তার নাকি সামনে পরীক্ষা, আর তাই সমস্ত বাড়ির দায়িত্ব আমার হাতে বুঝিয়ে দিলেন। তাদের আসতে নাকি 1 সপ্তাহ সময় লাগবে। আর তাও বলে গেলেন, আপনি এই 1 সপ্তাহ স্বপনের দেখাশোনা করবেন। আর রাতেও এ বাড়িতে থাকবেন। আমার কিছুই বলার ছিল না, কারণ আমি যদি তাদের এই কথা পালন না করি তাহলে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। আর তাই বাধ্য হয়ে আমার 1 সপ্তাহ আমি এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার একটা ভয় কাজ করছিল স্বপনের জন্য, কারণ স্বপন ইদানিং আমার বাজার খরচ, তারপর বাবার ওষুধের খরচ কেন দিল। পরের দিন তার মা বাবা চলে গেল ঢাকার উদ্দেশ্যে। এখন বাড়িতে আমি আর ও কাজের মহিলাটি। এত বড় বাড়ি, আর সেই বাড়িতে শুধু দুজন মানুষ, আমার কেমন জানি একটা ভয় কাজ করছিল। স্বপন বাথরুমে স্নান করছিল, তখন আমায় ডাক দিয়ে বলল, বুয়া, আমি তোমায় ডাকছি, আমার কথা শুনতে পাওনি তুমি? আমি বললাম, বলুন স্যার। তখন সে বলল, তোয়ালেটা নিয়ে যেতে। আমি তার তোয়ালেটা এগিয়ে দিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে চলে আসলাম। আমি ভাবলাম, অন্য কোনো দিন তো আমায় সে বাথরুমে কোনো কাপড় নিয়ে যেতে ডাকে নাই, আজ কেন ডাকলো? স্বপনের প্রত্যেকটা কাজ আমার কাছে অদ্ভুত মনে হলো। রাতের খাবার দিতে গেলাম স্বপনের রুমে। স্বপন তখন আমায় বলল, আমি একটা কথা বলতে চাই, কথাটি শুনে যান। আমি বললাম, কি স্যার, বলুন। সে তখন বলল, দেখুন মা বাড়িতে থাকতে আমি মায়ের রুমে ঘুমাতাম। আমি একা একা রুমে ঘুমাতে ভয় পাই, তাই বলছিলাম। আমি তার কথা বুঝতে পারলাম।
কিন্তু আমি কোনোদিন দেখি নাই তার মায়ের রুমে তাকে ঘুমাতে। স্বপন তার রুমেই ঘুমাই একা একা, অথচ আজ বলছে সে একা থাকতে ভয় পায়। স্বপনের মন কি চায় তা আজও আমি জানতে পারিনি। আমি তখন বলেছিলাম, দেখুন আমি তো আপনার পাশের রুমে ঘুমাই, কোনো সমস্যা হলে বা কিছু লাগলে আমাকে ডাক দিয়েন, আমি নিয়ে আসব। দেখলাম স্বপনের মুখটা কিছুটা কালো হয়ে গেল। স্বপন বলল, ঠিক আছে। তারপর আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমার কিছুতেই ঘুম আসছিল না। স্বপনের কথাগুলো বারবার মনে পড়ছিল। সে আমাকে টাকা দিল কেন, আমার মাথায় বারবার এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে সে আমাকে 5,000 টাকা দিয়ে বলল, এই টাকাটা রাখো। আমি বললাম, এত টাকা আমাকে কেন দিবেন? সে বলল, আপনার বাবার ওষুধ কিনে খাওয়ানোর জন্যই। কেন দিবেন আমায় এত টাকা? স্বপন বলল, এমনিতেই দিলাম তোমার বাবার জন্য। আমি বলেছিলাম, আপনার টাকা দেওয়ার পিছনে কোনো স্বার্থ আছে। সে বলল, আরে আপনি কি বলছেন? আমার আবার কি স্বার্থ? কাজের মহিলাটি বলল, এখনকার যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না। আরে আপনি টাকাগুলো রাখেন তো। কাজের মহিলাটি বলল, আমি মানুষের বাড়িতে কাজ করি, সংসার চালাই, কিন্তু কারো দয়া আমার পছন্দ না। আপনার টাকা আপনার হাতেই রাখুন। স্বপনের মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি তাকে তার বাবার জন্য ঔষধ কিনার টাকা দিলাম, আর সে কিনা আমাকে সন্দেহ করেছে। স্বপন আসলে আমার কাছে কি চায় আমি এটা ভেবে পাচ্ছি না। একদিন তাকে পরীক্ষা করার জন্য আমি তাকে বললাম, ঠিক আছে, আপনার টাকা ফিরিয়ে দিয়েছি বলে আপনি আমার প্রতি রাগ করছেন। ঠিক আছে, আপনার টাকাগুলো দেন, আমি নিব। স্বপন তখন খুশি হয়ে বলল, আমি নিজেকে ধন্য মনে করতে পারলাম আপনাকে সাহায্য করে। কাজের মেয়েটি বলল, আপনি বলেছিলেন আপনি ঘরে একা থাকতে ভয় পান। আজ আমি আপনার ঘরেই থাকব। সে আরো খুশি হল। আমার কাছে মনে হলো সে যেন আকাশের চাঁদ খুঁজে পেয়েছে। সে এতটাই খুশি হয়েছিল। আমি আজ তাকে পরীক্ষা করার জন্যই তার ঘরে থাকতে রাজি হলাম। আমি নিচে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। স্বপন তখন বলল, আরে আপনি নিচে শুইতেছেন কেন? কাটে শুন। সে বলল, না, আমি কাজের মানুষ, আমাকে নিচেই মানায়। আমি নিচে থেকে আমার অভ্যাস আছে। আমি তারে এত করে বললাম, সে আমার কোনো কথাই শুনল না। নিচেই শুয়ে পড়ল। কাজের মহিলাটি কিছুক্ষণ পর নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি ভেবেছি সে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছে, আর তাই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু কে জানতো কাজের মহিলাটি ঘুমের ভান করে শুয়ে আছে। আমি কাঠ থেকে নামলাম। নেমে ধীরে ধীরে দরজা দিকে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম এবং বাহির থেকে দরজা লক করে দিলাম। তারপর এই দিকে কাজের মহিলাটি বুঝতে পারল স্বপন রুম থেকে বের হয়ে গেছে। আর তাই সে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে বলল, আপনি আমায় এভাবে ঘরে বন্দি করছেন কেন? একটু পরে জানতে পারবে। হঠাৎ দেখলাম একটা দাড়িওয়ালা, মাথায় টুপি পরা, মনে হয় কোনো ধার্মিক লোক। স্বপন বলল, দেখুন তো ওনাকে চিনেন কিনা। আমি তাকে ভালো করে লক্ষ্য করলাম। সে আর কেউ না, আমি যাকে ডিভোর্স দিয়েছিলাম, সে মানে আমার সাবেক স্বামী। আমি বললাম, উনি এখানে আসলেন কেন? স্বপন তখন বলল, দেখুন, ও আমার বন্ধু ছিল, ও আগে খারাপ ছিল, এখন সে ভালো হয়ে গেছে। ওর ভুল বুঝতে পেরেছে, আর তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। আর আপনার ছেলেকে একবার দেখতে চেয়েছে। স্বপন বলল, আমার কোনো বোন নেই, তাই এই বাসায় আসার পর আপনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছিল না। আমি আপনাকে নিজের বোনের মতো মনে করি। এর আগে আপনাকে আমি বাজার খরচ দিয়েছিলাম, সেটা আমার টাকা ছিল না। আমার বন্ধু আমার পা ধরে বলল, তোর বাসায় আমার স্ত্রী কাজ করে, এটা দিয়ে কি আর সংসার চলে? আর তাই সে আমাকে টাকা দিয়েছিল যেন টাকাগুলো আপনাকে দেই। আর তাই আমি আপনার স্বামীকে খুঁজে বের করি এবং পরে জানতে পারি সে আমার ক্লাসমেট, আমার বন্ধু। আপনি তাকে ডিভোর্স দেওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। আর সে বুঝতে পারে যে কাউকে কষ্ট দিলে আল্লাহ তাকে ছাড়েন না। হয়তো আপনাকে কষ্ট দেওয়ার কারণে আজ আমার বন্ধুর এই অবস্থা। সে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি আমার বন্ধুকে ক্ষমা করে দিন। এসব শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি হাও মাও করে কান্না করে দিলাম এবং তাকে ক্ষমা করে দিলাম। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমার ভাগ্নেকে ছোট মনে করে আমি তার সব কাজই নিজের হাতে করে দিতাম।
একদিন বাড়িতে কেউ ছিল না, তখন হঠাৎ করে আমার ভাগ্নে তোয়ালে পেঁচিয়ে আমার ঘরে দৌড়ে এলো। এসে বলল, মামি, আমি অনেক ব্যথা পেয়েছি, বলেই সে আমার বিছানায় শুয়ে পড়ল। সে বলল, মামি, কি দেখছ? আমি ভাবলাম সত্যিই কিছু ঘটেছে, তাই তার কাছে গেলাম। কিন্তু যখন আমি তাকে দেখতে গেলাম, হঠাৎ করে সে আমাকে তার যে ছেলেটিকে আমি এতদিন নির্দোষ মনে করতাম, সে মুহূর্তের মধ্যেই এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করিনি। ১৯ বছর বয়সে আমার বিয়ে হয়। আমি অনেক সুন্দর দেখতে। বাইরে বের হলে সবাই আমার দিকে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কাউকেই পাত্তা দিতাম না। বন্ধুরা, রেডি থাকো, আজকের গল্পটা অনেক স্পেশাল হতে চলছে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে হয়েছিল আমার থেকে অনেক বড় একজন মানুষের সাথে। যখন আমার বয়স ছিল ১৯ বছর, তখন আমার স্বামীর বয়স ছিল ৩৫ বছর। আমার পক্ষে এত বড় বয়স্ক স্বামীকে পছন্দ করা খুবই কঠিন ছিল। তাকে দেখলেই আমার রাগ হতো এবং ধৈর্যের বাঁধ ভেঙে যেত। আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম, আর আমার স্বামী আমার সৌন্দর্য দেখে সবসময় খুশি হতেন। কিন্তু আমি তাকে কখনো আমার কাছে আসতে দিতাম না, এমনকি একই বিছানায়ও শুতে দিতাম না। ধীরে ধীরে আমার মধ্যেও জীবনে একজন মানুষের প্রয়োজন অনুভূত হতে লাগল, কিন্তু কোনোভাবেই আমি আমার সেই বয়স্ক স্বামীর কাছাকাছি যেতে পারতাম না। আমার একাকী জীবন কাটছিল। এমন সময়ে হঠাৎ করে আমার নন্দের ছেলে, অর্থাৎ আমার ভাগ্নে আমাদের বাড়িতে এলো। তার নাম ছিল কুনাল। আমি কুনালকে প্রথমবারের মতো দেখছিলাম, কারণ সে আমাদের বিয়েতেও আসতে পারেনি। সেই সময়ে সে হোস্টেলে ছিল এবং তার পরীক্ষা চলছিল। বাড়িতে আসার পর কুনাল পরিবারের সবার সাথে কুশল বিনিময় করছিল। তারপর সে আমাকে আলিঙ্গন করল, যা দেখে আমার স্বামী একটু বিরক্ত হয়ে উঠল। পরিস্থিতি স্বাভাবিক করতে আমি কুনালকে জিজ্ঞাসা করলাম, কুনাল, হঠাৎ করে বাড়িতে আসার সুযোগ কিভাবে পেলি? এই প্রশ্ন করার পরই আমার শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, তুমি কে জানতে চাওয়ার? আমার মেয়ের ছেলে এখানে আসতে পারবে না। আমি বিনয়ের সাথে বললাম, না মা, আমার ওভাবে বলার মানে ছিল না। আমি শুধু বলতে চেয়েছিলাম, কুনাল আমাদের বিয়েতে আসেনি, তো হঠাৎ আজ এলো কেন? কুনাল মুচকি হেসে বলল, নানি, মামি তো শুধু প্রশ্ন করেছেন, রাগ করবেন না। আমার তখন ফাইনাল পরীক্ষা চলছিল, তাই বিয়েতে আসতে পারিনি। তবে এখন আমি এসেছি, আর মামি থেকে অনেক আদর নিয়ে তবেই ফিরব। যখন মন ভরে যাবে তখনই ফিরে যাব। এই কথা শুনে সবাই হেসে উঠল। আমি কুনালের থাকার বিষয়টা জানতে চাইনি, শুধু মজা করে একটা প্রশ্ন করেছিলাম। কিন্তু শাশুড়ি মা রেগে গেলেন, তাই আর কিছু বলার সাহস পেলাম না। কিছুক্ষণ পর কুনাল ফ্রেশ হয়ে এলে শাশুড়ি মা আমাকে তার জন্য নাস্তা আনতে বললেন। নাস্তা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পা পিছলে প্লেট কুনালের উপর পড়ে গেল। নাস্তা তার পোশাকে পড়ায় শাশুড়িমা চিৎকার করে বললেন, তাড়াতাড়ি তার পোশাক পরিষ্কার করো। তখন স্বামী বাড়িতে ছিলেন না, আমার স্বামী তখন বাজারের কাজে বাইরে গিয়েছিলেন। শাশুড়ি মায়ের বকুনি শুনে আমি ঘাবড়ে গিয়ে রান্নাঘর থেকে একটি কাপড় আনতে গেলাম। কাপড় পরিষ্কার করার আগে আবার জিজ্ঞাসা করলাম, মা, সত্যিই কি আমাকে কুনালের জামা পরিষ্কার করতে হবে? উত্তরে শাশুড়ি মা রেগে বললেন, আর কে করবে? ভুলটা তুমি করেছ, তাই তোমাকেই ঠিক করতে হবে। পুরো ব্যাপারটায় কুনাল চুপ ছিল, নিজের জামা পরিষ্কার করার চেষ্টা করেনি। জামা পরিষ্কার করতে গিয়ে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। কুনাল নিজেই পরিষ্কার করতে পারত, কিন্তু সে দাঁড়িয়ে আমাকে কাজটা করতে বলল। আমার সংকোচ হচ্ছিল, আর সে মিষ্টি চোখে তাকিয়ে বলল, মামি, এখানে এভাবে পরিষ্কার করুন। ধীরে ধীরে নির্দেশনা দিল কিভাবে করতে হবে। ঠিক তখনই আমার স্বামী ফিরে এলেন এবং আমাকে এই কাজ করতে দেখে রেগে বললেন, তুমি এটা কেন করছ? তখন আমি তাকে সব খুলে বললাম, আমি ইচ্ছা করে এটা করছি না, শাশুড়ি মায়ের নির্দেশেই করছি। আমার স্বামীর নাম রাজু। তিনি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, কুনাল এখন নিজেই, সে আর ছোট্টি নেই যে আমার স্ত্রীর সাথে এভাবে কাজ করানো হবে। যা হয়েছে তা ছিল একটা দুর্ঘটনা। ভবিষ্যতে এমন কোনো কাজ করার চেষ্টা করো না যা একজন পুরুষের কাজ। এই বলে রাজু আমার হাত থেকে কাপড়টা সরিয়ে নিয়ে চলে গেলেন। তিনি যে বাজারের জিনিসপত্র নিয়ে এসেছিলেন তা পাশে রেখেই বেরিয়ে গেলেন। এরপর আমি সেই জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে গেলাম। কুনাল ও আমার পিছু পিছু এলো। নল থেকে হাত ধোয়ার সময়ে সে আস্তে আস্তে কিছু বলছিল, যেন তার মনের মধ্যে কিছু ভারী কষ্ট জমে আছে। আমি শুনলাম সে বলছিল, এখান থেকে চলে যাব। আমি অবাক হয়ে বললাম, কুনাল, তুমি তো মাত্র কয়েক ঘন্টা আগে এখানে এসেছ।
এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভাবছ কেন? তখন কুনাল বলল, আমি তো বাইরের মানুষ, তাই হয়তো এখানে থাকার কোনো মানেই নেই। মামিও আমাকে হয়তো বাইরের লোক মনে করেন। মায়ের স্নেহ পেতে এসেছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্যে তা নেই। এই কথা বলে সে চলে যেতে চাইল। আমি তখন হঠাৎ করেই তার হাত ধরে ফেললাম। হাতটা একটু জোরে টেনে ফেলায় সে আমার একেবারে কাছে চলে এলো। তখন আমি দ্রুত তাকে সরিয়ে দিয়ে বললাম, দুঃখিত, আমি ভুল করে ফেলেছি কুনাল, আমি ভুল করে তোমাকে টেনে এনেছিলাম। বলার পর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কুনাল, রাজুর কথাগুলোকে মন থেকে নিও না। আসলে আমি আমার স্বামীকে তেমন গুরুত্ব দিই না। সে শুধুমাত্র সম্পত্তির জন্য আমার পেছনে ঘুরে বেড়ায়। তোমার পোশাকে কিছু পড়লেও আমি পরিষ্কার করতাম, যেমনটা তোমার জামাকাপড় পরিষ্কার করেছি। যদি সত্যিই আমার কাছ থেকে আদর স্নেহ পেতে চাও, তবে এখানেই থাকো। না হলে রাজুর কথাগুলো মনে রেখে চলে যেতে পারো। এরপর বললাম, দেখো এখন কি করবে? আমার কথা শুনে কুনাল বলল, মামি, সত্যি বলতে আপনার কথাগুলো শুনে আমার সব রাগ গলে গেল। এখন শুধুমাত্র আপনার জন্যই এখানে থাকব। আপনি যদি বলেন তবে এখন থেকে আমি আপনারই। বলেই সে আমাকে আলিঙ্গন করল। কুনালের এমন ছোট ছোট কথাগুলো আমার মনে প্রভাব ফেলছিল। চোখের পলকেই 5 দিন কেটে গেল। এই কদিনে কুনাল বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে আমার স্বামী তাকে দোকানে নিয়ে যেতেন। রাজুর একটি ছোট দোকান ছিল, আর কুনালকে একঘেয়েমি থেকে বাঁচাতে তাকে সঙ্গ নিতেন। কুনাল আসার পর বাড়ির কাজের চাপ বেড়ে গেল। শাশুড়ি মা সারাদিন মন্দিরে থাকায় বাড়ির কাজে সহায়তা করতেন না, আর স্বামীর আয়ও ছিল কম, তাই কাজের লোক রাখা সম্ভব ছিল না। একদিন আমি রাজুকে বললাম, রাজু, এত কাজ আর পারছি না। বাড়িতে এখন আরও একজন সদস্য, কিন্তু শাশুড়ি মা কোনো সাহায্য করছেন না। আমাদের কথোপকথন শাশুড়ি মা শুনে ফেললেন। রেগে ঘরে ঢুকে বললেন, এই বয়সে তুমি আমার কাছ থেকে কাজ করাতে চাও? আর স্বামীর কানেও কথা ঢালছ? এরপর তর্ক শুরু হল। রাজু এসে বলল, দুজনেই চুপ করো। মা আর আগের মতো কাজ করতে পারেন না, আর আমি কাজের লোক রাখতে পারব না। যার জন্য বাড়ির কাজ বেড়েছে, সেই সাহায্য করবে। তারপর রাজু কুনালের দিকে তাকিয়ে বলল, কুনাল, তুমি দোকানে যাবে না, বাড়িতে থেকে মামির কাজে সাহায্য করবে। স্বামী তার দায়িত্ব থেকে মুক্তি পেতে নিজের ছোট ভাইপোকে আমার সাথে বাড়িতে একা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কিছু না বলেই তার এই সিদ্ধান্ত মেনে নিলাম। পরের দিন থেকে কুনাল বাড়িতে থেকে আমার সাথে কাজ করা শুরু করল। সকালে ঘরের কাজের সময় সে আমাকে সাহায্য করত। নাশতার পর শাশুড়ি মা মন্দিরে চলে যেতেন আর রাজু দোকানে বেরিয়ে যেতেন। তাদের যাওয়ার পর আমি নাশতা করতাম এবং কুনাল আমার সাথে বসে খেত। কুনালের কিছু আচরণ আস্তে আস্তে আমার নজরে আসতে শুরু করেছিল। যখন শাশুড়ি মা ও রাজু বাড়িতে থাকতেন, তখন সে দূরত্ব বজায় রেখে কাজ করত। কিন্তু যেই তারা বেরিয়ে যেতেন, কুনাল আমার অনেক কাছাকাছি চলে আসত। তবে ভালো দিক ছিল যে শাশুড়ি মা যে কোনো সময় বাড়ি ফিরে আসতেন, আর এই ভয়ে কুনাল কিছুটা সতর্ক থাকত। সকালের দিকে যখন শাশুড়ি মা ও রাজু বাইরে যেতেন, তখন কুনাল মাঝে মাঝে আমার কাছে তার ব্যক্তিগত কাজের জন্য বলত। যেমন সে যখন গোসল করতে যেত, আমাকে বলত তার কাপড় বিছানায় গুছিয়ে রাখতে। তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে একদিন সে আমাকে বলল, মামি, আজ তুমি শাড়ি পরে আসো। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। আমি এইসব বিষয়গুলো উপেক্ষা করছিলাম, কিন্তু তার আচরণ ক্রমশ বাড়ছিল। একবার সে বলল, মামি, গোসলের জন্য বালতিতে জল ভরে দাও। সেদিন আমি রান্নার জন্য সবজি নিয়ে বেশ বিরক্ত ছিলাম, তাই গোসলের জন্য খুব গরম পানি ভরে রেখেছিলাম। কিছুক্ষণ পরে কুনাল বাথরুম থেকে দৌড়ে আমার ঘরে চলে এলো। তার গায়ে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল। সে ঘরে ঢুকে বলল, মামি, আমাকে পুড়ে যাওয়া মলম লাগিয়ে দেও, খুব গরম লেগে গেছে। আমি তখন বুঝতে পারলাম, আমি রাগের মাথায় অত্যধিক গরম পানি দিয়েছিলাম, আর সে হয়তো পানি পরীক্ষা না করেই গোসল শুরু করেছিল। কুনাল আমার দিকে এসে বলল, মামি, খুব জ্বালা করছে। কোনো ক্রিম বা কিছু আছে কি? একটু লাগিয়ে দাও। সে তার পা দেখাতল যেখানে সে বলছিল পুড়ে গেছে। আমি একটু নার্ভাস হয়ে গেলাম এবং বললাম, আমার ভুল হয়েছে। রাগের মাথায় এমনটা করিনি। আমি কুনালকে বললাম, আমার উচিত ছিল না এত গরম পানি সেখানে রাখা, কিন্তু তুমিও তো আগে দেখে নিতে পারতে পানিটা কতটা গরম। কুনাল হেসে বলল, এসব বাদ দাও। আগে আমার পায়ের দিকে তো দেখো। আমি তখন লজ্জা আর অস্বস্তিতে আস্তে আস্তে তার পায়ের তোয়ালেটা সরাতে লাগলাম। দেখি তার হাঁটুর উপরে কিছুটা জ্বলে গেছে। একজন তরুণ ছেলেকে এভাবে স্পর্শ করতে গিয়ে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। তোয়ালেটা সরানোর আগে একবার কুনাল এর দিকে তাকালাম।
তার চোখের চাহনি দেখে আমি একটু দূরে সরে গেলাম। তারপর বললাম, তুমি মিথ্যে অভিনয় করছো, তাই না? কুনাল বলল, মামি, আমি জানতে চাইছিলাম তুমি রাগ থেকে এটা করেছ নাকি আমার জন্য চিন্তিত ছিলে। আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম। তার কথায় আমি রেগে গেলাম। হঠাৎ সে আমার হাত ধরে তার দিকে টেনে নিল আর চোখে চোখ রেখে বলল, মামি, আমি তোমার কাছে কেমন? তার প্রশ্নটা অদ্ভুত লাগল। আমি বললাম, কুনাল, এটা তুমি কি করছো? আমি তোমার মামি, এটা ভুলে যেও না। আমার হাত ছেড়ে দাও, না হলে আমি তোমার মামার কাছে অভিযোগ করব। কুনালের প্রতিক্রিয়া ছিল, মামা আমাকে এখান থেকে বের করতে পারবেন না। তার এই কথায় আমি আরও অবাক হয়ে গেলাম। এরপর সে আমাকে আরও কাছে টেনে নিল, এতটাই কাছে যে আমি নিজের স্বামীর সাথেও এতটা ঘনিষ্ঠতা কখনো অনুভব করিনি। কুনালের এমন আচরণে আমি কিছুটা দুর্বল হয়ে পড়ছিলাম। ঠিক তখনই বাইরে থেকে শাশুড়ি মা জোরে ডাকলেন, বুমা। সেই মুহূর্তে শাশুড়ি মায়ের কণ্ঠ আমার কাছে আশীর্বাদের মতো শোনাল। কারণ তার ডাকে আমি কুনালের হাত থেকে রেহাই পেলাম। শাশুড়ি মা আসার পর কুনাল আমাকে ছেড়ে কিছুটা দূরে সরে গেল। রাতে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে আমার স্বামী রাজুর সঙ্গে কথা বলব। শোয়ার আগে রাজু হঠাৎ বলল, তোমার তো এখন কাজের চাপ কিছুটা কমে গেছে, তাই না? কুনাল তো তোমাকে সহায়তা করছে। তাই তো। আমি কিছু বলার আগেই কুনাল আমাদের ঘরে এসে ঢুকল এবং হাসতে হাসতে বলল, মামা, তুমি কেন ছোটদের মতো দুধ খাচ্ছ? আমি মজা করে উত্তর দিলাম, তোমার মামার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, তাই দুধ পান করেন। এতে কোনো সমস্যা আছে? এটা আমাদের ব্যক্তিগত বিষয়, তোমার এখানে থাকা জরুরি নয়। এরপর কুনালকে বাইরে যেতে বললাম। আমার এই কথায় আমার স্বামীর মুখে হাসি ফুটে উঠল। তারপর আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। পরের রাতে আমি যখন রান্নাঘরে দুধের গ্লাস রাখতে যাচ্ছিলাম, তখন হঠাৎ কুনাল আমাকে টেনে তার ঘরে নিয়ে গেল। তার এমন আচরণ দেখে আমি রেগে গিয়ে বললাম, কুনাল, তুমি কি করছ? আমি তোমার মামি, এটা ভুলে যেও না। তুমি যদি ৫ সেকেন্ডের মধ্যে আমার হাত না ছাড়ো, তবে আমি চিৎকার করব। কুনাল ঠান্ডা মাথায় বলল, মামি, তুমি মাইক নিয়েও চিৎকার করো, তোমার স্বামী শুনতে পাবে না। কারণ তাকে তুমি এমন দুধ খাইয়ে দিয়েছ যাতে ঘুমের ওষুধ মেশানো। আমি সবকিছু দেখেছি, আর আমার মোবাইলেও সেই ঘটনা রেকর্ড আছে। কুনালের কথাগুলো শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তার মোবাইল স্ক্রিনে আমি নিজেকে দেখতে পেলাম, যেখানে দেখা যাচ্ছিল আমি রাজুর দুধের গ্লাস ওষুধ মেশাচ্ছি। সে বলল, মামি, একবার ভাবো, যদি মামা এই ভিডিও দেখে ফেলে, তাহলে কি হবে? আমি প্রতিদিন রাজুর দুধের গ্লাস চুপিসারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম। কুনাল সেই ঘটনা ভিডিও করে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করল এবং আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগল। এতটা ধূর্ত হবে তা আমি ভাবতেও পারিনি। তখন আমার কাছে মিষ্টি কথা বলে তাকে শান্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আমি কুনাল এর কাছে গিয়ে তার গলায় হাত রেখে বললাম, কুনাল, আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম। তুমি যখন থেকে এখানে এসেছ, তখন থেকেই তুমি আমার খুব কাছের মানুষ হয়ে গেছ, কিন্তু আমি বলতে পারিনি। আজ সুযোগ পেয়েছি, তাই বলছি। আমি কুনালকে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন সে আমার কথায় বিশ্বাস করে। কিছুক্ষণ পর বললাম, কুনাল, আমার পেটে হঠাৎ ব্যথা করছে, কাল এসে তোমার সঙ্গে দেখা করব। এই বলে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। পরের দিন থেকে রাজু কুনালকে তার দোকানে নিয়ে যেতে লাগল। কুনালের উপর আমার একদম বিশ্বাস ছিল না। যদি সে ভুল করে কিছু বলে ফেলে, তবে রাজুর সামনে আমার অবস্থার কি হবে? ভাবতেই পারি না। রাজু ও কুনাল দোকানে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি দোকানের দিকে গেলাম, যাতে কুনাল এর উপর নজর রাখতে পারি। দোকানে ঢুকে দেখলাম সেখানে কেউ নেই। হঠাৎ সেখানে একটা গোপন ঘর দেখতে পেলাম, যা আমি আগে কখনো দেখিনি। আমি ভিতরে যেতে পারলাম না, কিন্তু সেখানে কারও কথা শোনা যাচ্ছিল। দরজার বাইরে কান পেতে শুনতে লাগলাম। রাজু কুনালকে বলছিল, তুমি কবে এটির চিকিৎসা শেষ করবে? যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে তোমার টাকা নিয়ে এখান থেকে চলে যাও। কোনো মেয়ে? আমার স্বামী কাকে এত ভালোবাসে? কিছুই বুঝতে পারছিলাম না। এর মধ্যেই কুনাল বলল, তুমি আমাকে এই মেয়েটার চেহারা দেখাচ্ছ না কেন? একে? কিন্তু রাজু তাকে চুপ থাকতে বলল। আমার সন্দেহ ছিল না যে কুনাল আমার সম্পর্কে কিছু বলেনি। হঠাৎ তাদের বেরিয়ে আসার শব্দ শুনে আমি দ্রুত দোকান থেকে বেরিয়ে বাসায় ফিরে এলাম। তারপর ঠিক করলাম, আজ রাতে রাজুকে ঘুমের ওষুধ না দিয়ে কুনাল এর ঘরে যাব এবং কুনাল এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে রাজুর সামনে তাকে একেবারে ফাঁসিয়ে দেব, যাতে সে কুনালকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেয়। সন্ধ্যায় যখন রাজু বাড়ি ফিরল, আমি তাকে শাশুড়ির ঘরে যেতে দেখলাম। তার মুখে চিন্তার ছাপ ছিল। সে ঘরে ঢোকার পর আমি দরজার পাশে কান পেতে দাঁড়ালাম।
রাজু শাশুড়িকে বলছিল, মা তুমি সারাদিন এত ফোন কেন করছিলে? এমন কি ঘটেছে? শাশুড়ি বললেন, এটা ভূমিকম্পের মতোই বড় একটা ঘটনা। তোমার বিয়ের 1 মাস হতে চলল, এখনও কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। তুমি কি ঠিক আছো নাকি? সন্ধ্যার পর শাশুড়ি আমাকে কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ পেছন থেকে কুণাল ডেকে উঠল, মামি। কুণালের কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন। তার মনে হয়েছিল যে আমি বাইরে আছি। আমি তার কথার প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি রান্নাঘরের দিকে চলে গেলাম। রাতে পরিকল্পনা মতো যখন রাজু ঘুমিয়ে পড়ল, আমি কুণালের ঘরের দিকে গেলাম। কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম, কুণাল, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি, এখন আমি শুধুই তোমার। কুণাল আমার কাছে আসতেই আমি হঠাৎ তার হাত ধরলাম এবং চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও। আমার চিৎকার শুনে রাজু দৌড়ে ঘরে এলো। তখন আমি রাজুকে বললাম, তোমার ভাগ্নে আমার উপর জোর করার চেষ্টা করেছে, ওকে বাড়ি থেকে বের করে দাও। রাজু আমার দিকে রাগান্বিত হয়ে চড় মারল এবং বলল, কুণাল আমাকে সবকিছু দুপুরেই বলে দিয়েছিল। আমি জানতাম তুমি আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিলে। এখন কুণাল আর আমি দুজনেই তোমাকে শাস্তি দেব। ঠিক সেই মুহূর্তে বাহিরে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম। পুলিশ কয়েক মিনিটের মধ্যে ঘরে ঢুকল। আসলে আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম কুণালের উপর। সেই সন্ধ্যায় শাশুড়ি আর রাজুর কথাবার্তা শুনে আরও সন্দেহ বেড়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কেন তারা আমাকে দ্রুত গর্ভবতী করতে চায়। তখনই বুঝলাম আমার জীবনের ঝুঁকি রয়েছে, আমি এর আগেই পুলিশের কাছে সবকিছু জানিয়ে দিয়েছিলাম। পুলিশ কুণাল, রাজু এবং শাশুড়িকে গ্রেপ্তার করল। আমি তাদের সাথে আমাদের দোকানে গেলাম। দোকানে পৌঁছে আমরা তদন্ত শুরু করলাম এবং দেখলাম একটি মেয়ে ঘুমিয়ে রয়েছে, তার মুখ পুরোপুরি ঢেকে দেওয়া। যখন আমরা তার গা থেকে কম্বল সরালাম তখনই আমার মাথা ঘুরে গেল। কারণ সে আর কেউ নয়, আমার নিজের বোন। চিকিৎসক জানালেন সে গভীর কোমায় রয়েছে। রাজু আমার বোনের স্বামী ছিল। বিয়ের কিছুদিন পরই সে অভিযোগ করেছিল আমার বোন পালিয়ে গেছে। এতে পরিবারে বিশাল অশান্তি শুরু হয়। মানসম্মান বাঁচাতে রাজু বাবাকে আমাকে বিয়ে করতে বলে এবং বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হয়। পুলিশের বয়ানে জানা গেল শাশুড়ি আমার বোনের উপর অত্যাচার করে বাবার সম্পত্তি দখল করতে চেয়েছিল। বোন নিজেকে রক্ষা করতে জানায় সে আসল মেয়ে নয়, সম্পত্তি আমার নামে। কিন্তু রাজুর অত্যাচারে সে কোমায় চলে যায়। রাজুর আসল উদ্দেশ্য ছিল আমার বাবার সম্পত্তি দখল করা। তার পরিকল্পনা ছিল আমার সঙ্গে বিয়ে করে আমাকে গর্ভবতী করা, যাতে আমি কিছুই করতে না পারি। এরপর আমার বাবার সম্পত্তি দখল করা সহজ হবে। এদিকে কুণাল, যে গ্রামের একজন সাধারণ ডাক্তার ছিল, তাকে বড় অঙ্কের টাকার লোভ দেখিয়ে আমার বোনের চিকিৎসার জন্য ডাকা হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ ও আদালতের মাধ্যমে সেই 3 অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমার বাবা ভেবেছিলেন রাজু একজন সৎ এবং সরল মানুষ। কিন্তু তার পেছনে এত বড় ষড়যন্ত্র লুকিয়েছিল যা আমরা কল্পনাও করতে পারিনি। ভাগ্যক্রমে আমি সেই ফাঁদ থেকে পালাতে পেরেছিলাম। এখন আমার একমাত্র আশা, আমার বোন দ্রুত সুস্থ হয়ে উঠুক। বন্ধুরা, বর্তমান সমাজে অনেক মানুষ বাইরের হাসিখুশির আড়ালে মিথ্যার জাল বুনে থাকে। কে কখন বিশ্বাসঘাতকতা করবে তা বলা কঠিন। যখনই মনে হবে কিছু ভুল হচ্ছে, তখনই পুলিশের সাহায্য নিতে হবে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।